দেখো এখানে কি বলেছে যে ফলোইং আর এক্সাম্পল অফ অ্যাক্টিভ ড্রাগ অ্যান্ড অ্যাক্টিভ মেটাবোলাইট কম্বিনেশন। আমরা যখন বায়োট্রান্সফরমেশন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ফেজ 1 বা 2 তে অনেক সময় ইনঅ্যাক্টিভ ড্রাগটা অ্যাক্টিভও হতে পারে। এটাও বায়োট্রান্সফরমেশনের একটা এইম, কিন্তু মেইন উদ্দেশ্য না। মেইন যে এইম হলো বায়োট্রান্সফরমেশন, ওটা হলো যে ড্রাগের লিপিড সলিউবিলিটিটাকে কমিয়ে ড্রাগটাকে মোলার করা, সো দ্যাট ইট ক্যান বি ইজিলি এক্সক্রিটেড বাই দ্য কিডনি। এখানে দেখো কোন পেয়ার গুলি ট্রু। অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, এখানে বলেছে এটা অ্যাক্টিভ ড্রাগ, এটা অ্যাক্টিভ মেটাবোলাইটস, তার মানে এ নাম্বারটা ট্রু। আমরা জানি যে নরট্রিপটাইলিন ইজ এ অ্যাক্টিভ মেটাবোলাইটস অফ অ্যামিট্রিপটাইলিন। এটা হলো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের ড্রাগ, টিসিএ যেটাকে বলি, ডিপ্রেশনে ব্যবহার করা হয়। দেখবে যে অ্যামিট্রিপটাইলিন খুব কমনলি ডিপ্রেশনে ব্যবহার করা হয়। কোডিন, মরফিন, কোডিনের অ্যাক্টিভ মেটাবোলাইটের নাম মরফিন। কোডিনটা মেটাবোলাইটস হয়ে পরে মরফিনে কনভার্ট হয়। এই দুটো ট্রু স্টেম। স্পাইরোনোল্যাকটন, এটা ক্যানরিনন is not an active metabolite of spironolactone, so it is false. This answer is false. দেখো তোমরা একটা এমসিকিউ পড়তে গেলে কত কিছু রিলেটেড পড়া হয়ে যাবে। তোমাদের বারবার বলি যে এমসিকিউ একদিনে যদি 20টা প্রশ্ন সলভ করো তোমরা দেখবে যে ওই 20টা তো সলভ হবেই, সাথে টুকটাক অনেক পড়া হয়ে যাবে, একটা টপিকস পড়া হয়ে যাবে, অনেক সময় একটা চ্যাপ্টারও পড়া হয়ে যাবে খুঁজতে গেলে। আমরা জানি লেভোডোপা ডোপামিন হয় ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম দিয়ে, এটাও ট্রু। লেভোডোপাটা প্রোড্রাগ। ফেনোবারবিটন হাইড্রোক্সি ফেনোবারবিটন হয়, দিস অলসো ট্রু। সো এখানে ফল সিস্টেম শুধু স্পাইরোনোল্যাকটোনেরটা, বাকি চারটাই হলো অ্যাক্টিভ ড্রাগ আর অ্যাক্টিভ মেটাবোলাইটের কম্বিনেশন এখানে দেওয়া আছে। দি নেক্সট কোশ্চেন ইজ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। দেখো এটা বারবার রিপিট হয়, বারবার এই পর্যন্ত মনে হয় যতগুলি প্রশ্ন পড়লাম এটা এই কোশ্চেনটা আছে। এটা এসে কিউতেও আসে, অসপিতেও আসে। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম আমরা বলতে বুঝি যে আমাদের বডির ফিজিওলজিক্যাল সিস্টেমে দুইটা এজেন্ট দুইটা ডিফারেন্ট রিসেপ্টরের উপর কাজ করবে এবং অপোজিট ইফেক্ট করবে। এখানে কোনো কম্পিটিশন নেই, কম্পিটিটিভ নন কম্পিটিটিভ ভাগ নেই ফিজিওলজিক্যালে, কারণ আলাদা আলাদা রিসেপ্টরের উপর অ্যাক্ট করে অপোজিট ইফেক্ট করবে। এটা মনে রাখবে, রিসেপ্টরস আর ডিফারেন্ট এন্ড ইফেক্টস আর অপোজিট। এখানে দেখো আইসোপ্রেনালিন, সালবিউটামল। আইসোপ্রেনালিনও একটা সিনথেটিক ক্যাটেকোলামাইন, আর সালবিউটামল আমরা জানি যে বিটা অ্যাগনিস্ট। সো এখানে কোনো অ্যান্টাগনিজম নেই, দুইটাই বিটার উপর মানে কাজ করবে, দুইটাই বিটার উপর কাজ করবে, কিন্তু দুইটাই ড্রাগ। এখানে কোনো অ্যান্টাগনিজম হবে না, দুইটাই সেম ইফেক্ট করবে, অ্যাগনিস্ট ওরা। আইসোপ্রেনালিন, অ্যাড্রেনালিন, এই দুটাও অ্যাগনিস্ট, বিটা অ্যাগনিস্ট। অ্যাড্রেনালিন, হিস্টামিন। দেখো এখানে অ্যাড্রেনালিন কি করে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসলে বিটা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্রঙ্কো ডাইলেশন করে। আর হিস্টামিন কি করে, H1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। সো রিসেপ্টরস আর ডিফারেন্ট এন্ড ইফেক্টস আর অপোজিট। সো এখানে সি নাম্বারটা, অ্যাড্রেনালিন এন্ড হিস্টামিন ইজ এ ট্রু স্টেম। ইট ইজ এ এক্সাম্পল অফ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। আরেকটা ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম হলো ইনসুলিন আর গ্লুকাগন। আমরা জানি যে ইনসুলিন তার রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্লাড গ্লুকোজটাকে কমাবে, আর গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়াবে। আইসোপ্রেনালিন, প্রোপানল, এটা বিটা অ্যাগনিস্ট, আর প্রোপানল হলো বিটা ব্লকার। কিন্তু দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, এটা হবে ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। সালবিউটামল, লিউকোট্রিনস, এটাও হবে না। তাহলে এখানে ট্রু স্টেম হলো অ্যাড্রেনালিন, হিস্টামিন। এটা বারবার রিপিট হয়, মনে রেখো। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম ভাইবাতেও স্যারদের খুব প্রিয় একটা প্রশ্ন। জাস্ট এই মেইন এটা মনে রাখতেই হবে যে রিসেপ্টর আলাদা, ইফেক্ট অপোজিট। কজেস অফ রিডিউস বায়োঅ্যাভেলেবিলিটি, এটা গত ক্লাসে পড়েছি আমরা, এটা রিপিট কোশ্চেন। যেসব কারণে ড্রাগের অ্যাবজর্পশন কমবে, ঠিক একই কারণে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটিটাও কমে যাবে। আমরা জানি যে
বায়োঅ্যাভেলেবিলিটি হলো যে সিস্টেমিক সার্কুলেশনে আমরা যে আনচেঞ্জ ফর্মে ড্রাগটা পাই, আমরা যদি কোনো ড্রাগ ইন্টারভেনাসলি দেই তাহলে তার অ্যাবজর্পশনের দরকার হয় না, তখন 100% বায়োঅ্যাভেলেবিলিটি হয়। সো আইভি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ফল সিস্টেম। ফাস্ট মেটাবলিজম হলে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। লিপিড সলিবল ড্রাগ অ্যাবজর্পশন বেশি হয়, বায়োঅ্যাভেলেবিলিটিটাও বেশি হয়। রিডিউস অ্যাবজর্পশন, এটাও ট্রু, কারণ অ্যাবজর্পশন কমলে আমরা তো সিস্টেমিক সার্কুলেশনের ড্রাগটা কম পাবো। নন আয়োনাইজেশন, আমরা জানি যে আয়োনাইজেশন হয়ে গেলে ওই এজেন্টটা ওয়াটার সলিবল হয়ে যায়। আর নন আয়োনাইজড কোনো ফর্মুলেশন হলো লিপিড সলিবল। সো নন আয়োনাইজেশন হলে বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে, কমবে না। তাহলে এখানে ট্রু স্টেম হলো এ নাম্বারটা আর ই নাম্বারটা, হাই ফাস্ট মেটাবলিজম এন্ড রিডিউস অ্যাবজর্পশন। প্রশ্নটা খেয়াল করে পড়ে তারপর অ্যান্সার। আর আইভি ড্রাগ দিলে তো বায়োঅ্যাভেলেবিলিটি একদম 100%, যেহেতু কোনো অ্যাবজর্পশনের দরকার হয় না, সরাসরি আমরা সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটা দিই। Following statement about cholinergic neurotransmission and cholinergic drugs are correct. যে স্টেম গুলি এমসিকিউ তে ছোট থাকে ওগুলি চেষ্টা করবে খুব দ্রুত ফিল আপ করে ফেলতে, কারণ কিছু কিছু স্টেম দেখবে এরকম বড় থাকে যেটা পড়তে খুব মানে সময় দরকার। অবশ্য তোমাদের 30 মিনিট সময় থাকে, তোমরা পারবে দিতে, কিন্তু তবুও একটু ছোটখাটো গুলি তাড়াতাড়ি করে সলভ করে ফেলবে। আর মনে রেখো, যেহেতু এবার ডিস্টেন্স মেনে তারপর পরীক্ষা হবে, তাহলে কি সাবধান থাকতে হবে, নিজের অ্যান্সার নিজেরই করতে হবে, এজন্য নিজেকেই পড়তে হবে। যেহেতু ফাইনাল প্রফে ডেট দিয়ে দিয়েছে, তোমাদের পরীক্ষার ডেটটাও দিয়ে দিতে পারে, তোমরা একটু লেখাপড়া ভালোভাবে সিরিয়াসলি শুরু করো। Cholinergic neurotransmission is identical with parasympathetic neurotransmitter. এটা ট্রু, আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন কি প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভেশন করে। Activity of choline acetyl transferase is the rate limiting process of acetylcholine synthesis. আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন সিনথেসিসের স্টেপ গুলি পড়েছে, যে কোলিন আপটেক হয়, তারপর ওটা অ্যাসিটাইল কোয়ের সাথে বাইন্ড করে অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে অ্যাসিটাইলকোলিন হয়। কিন্তু এটা রেট লিমিটিং স্টেজ প্রসেস না। রেট লিমিটিং স্টেপ কোনটা তোমাদের মনে আছে, বলতে পারবে? কোলিন আপটেক। কোলিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড যেটা থেকে অ্যাসিটাইলকোলিন সিনথেসিস হয়, কোলিন সাথে অ্যাসিটাইল কোয়ে মিলে। ওই কোলিনের যে আপটেক হয় কোলিন, ওইটাই হলো রেট লিমিটিং স্টেপ অফ অ্যাসিটাইলকোলিন সিনথেসিস। নাইট্রিক অক্সাইড সিনথেস ইনহিবিটর ক্যান প্রিভেন্ট অ্যাসিটাইলকোলিন ইনডিউস ভ্যাসোডাইলেশন। আমরা জানি যে অ্যাসিটাইলকোলিনটা কিভাবে প্যারাসিম্প্যাথেটিক ব্লাড ভেসেলে কোনো প্যারাসিম্প্যাথিক নার্ভ সাপ্লাই থাকে না, কিন্তু কিভাবে অ্যাসিটাইলকোলিন তাহলে ভেসোডাইলেশন করে? অ্যাসিটাইলকোলিন কি করে, নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অক্সাইডের সিনথেসিসটাকে বাড়ায়, M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করে নাইট্রিক অক্সাইডের সিনথেসিসটাকে বাড়ায়, যার কারণে আমরা জানি যে নাইট্রিক অক্সাইড একটা ভেসোডাইলেটর। নাইট্রিক অক্সাইডটা যে তখন ভেসোডাইলেশন করে। তো আমরা যদি নাইট্রিক অক্সাইড সিনথেসিস ইনহিবিটর কিছু ব্যবহার করি, তাহলে অ্যাসিটাইলকোলিন তার ভেসোডাইলেশনটাকে ইনডিউস করতে পারবে না। ইট ইজ ট্রু। অ্যাসিটাইলকোলিন ইনডিউস ভেসোডাইলেশন হয় নাইট্রিক অক্সাইডের মাধ্যমে। আমাদের ব্লাড ভেসেলে কোনো প্যারাসিম্প্যাথিক সাপ্লাই নেই। Methacholine induced bradycardia is best explained by stimulated efflux of sodium, potassium ion. দেখো তোমরা ক্যাটজাঙে এই টেবিল গুলি পড়বে, দেখো একটা টেবিলেই তুমি পেয়ে যাচ্ছ মাসকেনেনিক রিসেপ্টর কোথায় থাকে, নিকোটিনিক রিসেপ্টর কোথায় থাকে, আলফা বিটা কোথায় থাকে, লোকেশন। আর পেয়ে যাচ্ছ যে ধরো মায়োকার্ডিয়ামে কি থাকে, M2 রিসেপ্টর। যখন অ্যাসিটাইলকোলিন বা মিথাকোলিন
মায়োকার্ডিয়ামের M2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন কি হবে? ওপেনিং অফ পটাশিয়াম চ্যানেল, ইনহিবিশন অফ অ্যাডেনাইল সাইক্লেস। পটাশিয়াম চ্যানেল ওপেন হলে কি হবে? রিপোলারাইজেশন হবে, অ্যাকশন পটেনশিয়াল স্লো হবে। সো মিথাকোলিন ইনডিউসড ব্র্যাডিকার্ডিয়া ইজ বেস্ট এক্সপ্লেইনড বাই স্টিমুলেটেড রিফ্লাক্স অফ পটাশিয়াম। ইট ইজ ট্রু। এই টেবলটা দেখবে ক্যাটজাংয়ে 6-2। দেখো মাসকারেনিক রিসেপ্টর স্টিমুলেট হলে M1 স্টিমুলেট হলে কি হয়? কি হয় মানে এটা হলো, আমরা ফার্মাকোডিনামিক্সে পড়েছি না যে মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। তার মানে M1 রিসেপ্টরে যে ড্রাগগুলি বাইন্ড করবে ওরা কিভাবে কাজ করবে? IP3 DAG বাড়াবে কনসেন্ট্রেশন। M2 রিসেপ্টর কি করবে? পটাশিয়াম চ্যানেল ওপেন করবে আর অ্যাডেনাল সাইক্লেস কে ইনহিবিট করবে, যার কারণে সাইক্লিক এমপি ফর্মেশন হবে না। আবার দেখো যে আলফা বিটা গুলি কিভাবে কাজ করে। আলফা 1 আলফা 2 কিন্তু ডিফারেন্ট মেকানিজম। আলফা 1 ও IP3 DAG বাড়ায়, আলফা 2 সাইক্লিক এমপি কমায়। আবার বিটা 2 কিন্তু সাইক্লিক এমপিটাকে বাড়ায়। আলফা 2 কমাবে, বিটা 2 বাড়াবে। সাইক্লিক এমপি হলো একটা ভেসোডাইলেটর। অ্যান্টি-গ্লুকোমা ইফেক্ট অফ ফাইসোস্টিগমিন ইজ বেস্ট এক্সপ্লেইনড বাই ডিরেক্ট পিপিলারি কনস্ট্রিকশন। আমরা অ্যান্টি-গ্লুকোমা ড্রাগে পড়েছি যে মেইনলি দুইটা মেকানিজম। একটা হলো অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজটাকে বাড়ানো, আরেকটা মেকানিজম হলো অ্যাকুয়াস হিউমারের সিক্রেশনটাকে কমানো। কে কোনটা করে আই হোপ তোমাদের মনে আছে, কারণ দেখবে যে এসএকিউতে এটা প্রায় প্রতি বছরে আসে অ্যান্টি-গ্লুকোমা ড্রাগগুলি। তাহলে এই প্রশ্নটাতে দেখো 5টা স্টেম কিন্তু 5টা টপিকস কভার করে। অ্যান্টি-গ্লুকোমা ড্রাগ, এটা কি পিপিলারি কনস্ট্রিকশনের জন্য ইফেক্টটা পাই আমরা? কেন পাই দেখি চলো। ক্যাটজাংয়ের এই টেবিলটা পড়বে, টেবিল নাম্বার 10.3। এখানে সুন্দর করে দেওয়া আছে যে গ্লুকোমাতে কি কি ড্রাগ ব্যবহার করি, ওরা কিভাবে কাজ করে, আর আমরা কি রুটে দিই। বই ঘেটে পড়তে হবে না, এখান থেকে জাস্ট মেকানিজমটা পড়ে নিবে, তারপর নিজেরা ফ্লো চার্ট করে সুন্দর করে লিখে ফেলবে। ফাইসোস্টিগমিন কিভাবে করে? সিলিয়ারি মাসলকে কন্ট্রাকশন করে। সিলিয়ারি মাসল কন্ট্রাকশনের জন্য ট্যাবিকুলার মেশওয়ার্কটা ওপেন হয়, অ্যাকুয়াস হিউমারের আউটফ্লো বাড়ে, ইনক্রিজ আউটফ্লো অফ অ্যাকুয়াস হিউমার। সো প্রেশারটা কমে, ইন্ট্রাকুলার প্রেশার কমে আমরা অ্যান্টিগ্লুকোমা ইফেক্ট পাই। এটা ট্রু যে ফাইসোস্টিগমিন পিপিলারি কনস্ট্রিকশনের মাধ্যমেও ট্যাবিকুলার মেশওয়ার্কটাকে ওপেন করে ড্রেনেজটা বাড়ায়, কিন্তু এটাই অনলি বা বেস্ট মেকানিজম না, বেস্ট এক্সপ্লেইনড না। এই অ্যান্সারটা ফলস হবে। কিভাবে কাজ করে? ফাইসোস্টিগমিন সিলিয়ারি মাসলের কন্ট্রাকশন করে ট্যাবিকুলার মেশওয়ার্কটাকে ওপেন করে। তাহলে এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমার আদার গ্লুকোমা ড্রাগ গুলিও পড়া হয়ে যাবে। দেখো কোলিনোমিমেটিক গুলি আউটফ্লো বাড়ায়, আর বিটা ব্লকার গুলি কি করে? সিক্রেশনটাকেই কমিয়ে দেয়। অ্যাকুয়াস হিউমারে ডিক্রিজ অ্যাকুয়াস হিউমার সিক্রেশন মানে ফর্মেশন ফ্রম দ্য সিলিয়ারি ইপিথেলিয়াম। আলফা 2 সিলেক্টিভও ফর্মেশন অফ অ্যাকুয়াস হিউমারটাকে কমাবে। এটা হলো ডিপিভেফ্রিন, ইপিনেফ্রিনের একটা প্রোড্রাগ, গ্লুকোমাতে ব্যবহার করা হয় আই ড্রপ হিসেবে। দেখো বেশিরভাগ ড্রাগই কিন্তু টপিক্যাল। অ্যাসিটাজোলামাইড যেটা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, এটা দেওয়া হয় ওরালি। তাহলে যদি পরীক্ষা জানতে চায় যে গ্লুকোমাতে কি কোনো ওরাল ড্রাগ দেওয়া যায়, তখন বলবে যে অ্যাসিটাজোলামাইডটা ওরালি দেওয়া যায়। মিথাজোলামাইড, অ্যাসিটাজোলামাইড, ডাইক্লোরফেনামাইড। এখন আসো নেক্সট কোশ্চেন কি, অল আর দ্য অ্যাকশন অফ মাসকারেনিক অ্যান্টাগনিস্ট। মাসকারেনিক অ্যান্টাগনিস্ট কোনটা? অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের অ্যাকশন গুলি ভাববে আর ট্রু ফলস দাগাবে। অ্যাট্রোপিন কি করে? যে কোনো সিক্রেশন কমায়, গ্যাস্ট্রিক সিক্রেশন কমাবে, ট্রাকিও ব্রঙ্কিয়াল সিক্রেশন কমাবে। তার মানে এটা এই দুটো এ আর সি হলো ট্রু।
অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ট্রাকশন প্রলং করলে কি হয়? ব্র্যাডিকার্ডিয়া হয়, কিন্তু আমরা জানি যে অ্যাট্রোপিন মডারেট টু হাই ডোজে ট্যাকিকার্ডিয়া করে, তার মানে এটা ফলস হবে। এবি কন্ডাকশনকে প্রলং করে না। আর আমরা জানি যে অ্যাট্রোপিন দিলে কি হয়? পিউপিল ডাইলেটেড হয়ে যায়। এই ডাইলেশনটা কিন্তু রেডিয়াল মাসেলকে কন্ট্রাক্ট করে না অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন কি করে? অ্যাসিটাইলকোলিনকে অ্যান্টাগোনাইজ করে রাখে। এই যে দেখো অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট কি? আইরিশে দুইটা মাসেল থাকে, একটা হলো রেডিয়াল মাসেল আর একটা হলো সার্কুলার মাসেল। যখন সার্কুলার মাসেল কন্ট্রাকশন হয় পিউপিলটা কি হবে? মায়োসিস হবে। আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন দিলে মায়োসিস হয়, ওপিসি পয়জনিং এ মায়োসিস হয়, পিউপিল কনস্ট্রিক্ট হয়। আর অ্যাট্রোপিন দিলে কি হবে? এই অ্যাসিটাইলকোলিনের এই ইফেক্টটাকে অপোজ করবে, তার মানে পিউপিল ডাইলেটেড হবে। সো এই স্টেমটা কিন্তু ফলস। অ্যাট্রোপিন পিউপিল ডাইলেট করে, কিন্তু সেটা রেডিয়াল মাসেল কন্ট্রাকশনের মাধ্যমে না, ও অ্যাসিটাইলকোলিনের ইফেক্টটাকে অপোজ করে, তাই মায়োসিস হয়। আরেকটা কি ছিল? ইনক্রিজ ড্রেনেজ অফ অ্যাকুয়াস হিউমার, এটাও ফলস হবে। পিউপিল ডাইলেট হলে অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজটা ইম্পেয়ার্ড হয়। তাহলে এটা যদি আসে, এটাও কিন্তু রিপিট হয়েছে অনেকবার। আই হোপ তোমরা পারবে। এখানেও দেখো ক্যাটজাং এর একটা টেবিলে কি সুন্দর করে দেওয়া আছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক রিসেপ্টর গুলি কোথায় থাকে, অ্যাকশন হলে কি হয়। হার্টে কি থাকে? বিটা 1 2 1 2, M2। ব্লাড ভেসেলে দেখো কোনো প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন নেই আমাদের ব্লাড ভেসেলে, অনলি সিম্প্যাথেটিক। কিন্তু M3টা কি করে? M3 রিসেপ্টর আছে। প্যারাসিম্প্যাথেটিক কোনো ইনারভেশন নেই, কিন্তু M3 রিসেপ্টর আছে। কোন কোন ড্রাগ অ্যারিথমিয়া করে? কুইনিডিন করে না, কারণ এটা একটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। মিসোপ্রোস্টল করে না, কারণ এটা একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। বাকি তিনটা ড্রাগ দেখো অ্যাজিথ্রোমাইসিন অ্যারিথমিয়া করে, কিউটি ইন্টারভেলটাকে প্রলং করে। এই জন্য ওল্ড এজে মানে বয়স্ক মানুষদের অ্যাজিথ্রোমাইসিন দেওয়ার আগে, এটা কিন্তু এখন একটা কমনলি প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক। তোমরা যদি কোনো বয়স্ক মানুষকে অ্যাজিথ্রোমাইসিন দাও, অবশ্যই তার হিস্ট্রি নিয়ে নিতে, যে তোর কোনো অ্যারিথমিয়ার হিস্ট্রি আছে নাকি, কার্ডিয়াক কোনো ড্রাগ খাচ্ছে নাকি সে। আর বেটার হলো ওল্ড এজে অ্যাজিথ্রোমাইসিনটা অ্যাভয়েড করা। টারফেনাডিন, আমরা জানি যে একটা অ্যান্টিহিস্টামিন আছে নিউ জেনারেশন, যেটা সেকেন্ড জেনারেশন, ফেনাডিন, ফেক্সোফেনাডিন। এটার একটা প্রো ড্রাগ হিসেবে টারফেনাডিনটা ব্যবহার করা হতো, কিন্তু দেখা যায় যে এটা বিভিন্ন ড্রাগের সাথে ইন্টারাকশন করে, তাছাড়া নিজেও অ্যারিথমিয়া করে, এই জন্য টারফেনাডিনটা এখন ব্যবহার করা হয় না। এটা তোমাদের অস্পিতে এসেছিল টারফেনাডিনের সাথে সিপ্রোফ্লক্সাসিনের সম্ভবত ইন্টারাকশন, ওখানে লিখতে হবে যে অ্যারিথমিয়া করে। স্পারফ্লক্সাসিন, এটা হলো একটা ফ্লোরোকুইনোজ, এটাও অ্যারিথমিয়া করে, তার মানে বি সি ডি এই তিনটে স্টেম ট্রু হবে। দিস থ্রি ড্রাগস কজেস অ্যারিথমিয়া। ফিজিওলজিক্যাল ইভেন্টস মেডিয়েটেড বাই আলফা অ্যাডেনোরিসেপ্টর, ভাববে যে আলফা রিসেপ্টর স্টিমুলেটেড হলে কি হয়? হার্ট রেট কি বাড়ে? দেখো তো হার্টে কি কোনো আলফা রিসেপ্টর আছে? হার্টে কোনো আলফা রিসেপ্টর নেই, সব বিটা 1 বিটা 2, বিটা 1 বিটা 2। আলফা 1টা মেইনলি আছে ব্লাড ভেসেলে। সো পিওরলি যদি তুমি আলফা অ্যাডেনোরিসেপ্টরের কথা ভাবো, যে শুধু আলফা অ্যাগনিস্ট বিটাকে স্টিমুলেট করছে না, তাহলে কিন্তু হার্ট রেট বাড়বে না, হাইপোক্যালেমিয়া হবে না, পেরিফেরাল আর্টেরিওলার কনস্ট্রিকশন হবে, কারণ আলফা অ্যাগনিস্ট গুলি ভেসোকনস্ট্রিক্টর, ব্রঙ্কোকনস্ট্রিকশন হবে না।
ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে আলফা রিসেপ্টর নেই, বিটা 2 রিসেপ্টর আছে। কার্ডিয়াক অ্যারিথমিয়া হবে না, তার মানে এখানে ট্রু স্টেম হলো পেরিফেরাল আর্টেরিওলার কনস্ট্রিকশন। এই আলফা বিটা মাসকারেনিক এই রিসেপ্টর গুলির লোকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, পরীক্ষা এটা ধরে। অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করলে তোমরা পাজল হয়ে যাও। ফলোইং ড্রাগস নিড মনিটরিং, আমরা জানি যে যেসব ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্স ন্যারো ওইসব ড্রাগ মনিটরিং এর দরকার হয়। প্লাস যেসব ড্রাগ দিলে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের চান্স থাকে ওগুলিও মনিটরিং এর দরকার হয়। এখানে তাহলে কোন কোন ড্রাগের মনিটরিং লাগবে? লো মলিকুলার ওয়েট হেপারিন মনিটর করার দরকার হয় না। আচ্ছা, আমাকে লো মলিকুলার ওয়েট হেপারিনের 3টা নাম বলতে পারবে জুই? এটা কিন্তু পরীক্ষাতে ধরে, মনে রেখো। অ্যানোক্সাপেরিন, আমরা গত ক্লাসে পড়েছি অ্যানোক্সাপেরিন, ডেল্টাপ্যারিন, পিনজাপ্যারিন, এগুলি হলো লো মলিকুলার ওয়েট হেপারিন। এটাতে কোনো মনিটরিং এর দরকার হয় না। স্ট্যান্ডার্ড হেপারিন, এখানে ট্রু হবে স্ট্যান্ডার্ড হেপারিন আর স্টেপটোকাইনেস, এই দুটো ড্রাগ দিলে মনিটরিং এর দরকার পড়ে। প্রিডমিনেন্টলি ট্রাইগ্লিসারাইড লোয়ারিং এজেন্ট, আমরা জানি যে ফিব্রেট গ্রুপের দুটো গ্রুপ আছে, স্ট্যাটিন আর ফিব্রেট। স্ট্যাটিন গুলি মেইনলি কোলেস্টেরল কমায় আর ফিব্রেট ট্রাইগ্লিসারাইডটাকে কমায়। তাহলে এখানে কোনগুলি ট্রু হবে? ফেনোফিব্রেট, জেমফিব্রোজিল এন্ড ক্লোফিব্রেট, এই 3টা স্টেম প্রিডমিনেন্টলি ট্রাইগ্লিসারাইডটাকে কমাবে। এটাও কিন্তু রিপিট হয়েছে, আগে এসেছিল। ইন্ডিকেশন অফ ইন্ট্রামাসকুলার আয়রন থেরাপি, কখন আমরা ইন্ট্রামাসকুলার আয়রন দিব? যখন ওরালি পেশেন্ট ড্রাগ টলারেন্স করতে পারবে না, অথবা কোনো কারণে পেশেন্টকে আমি ওরালি আয়রন দিলাম সেটা অ্যাবজর্ব হলো না, ওর গ্যাস্ট্রেক্টমি করা আছে বা আয়রন অ্যাবজর্পশন হয় না অন্য কোনো কারণে, আর আয়রন সে টলারেট করতে পারে না, তখন আমি তাকে ইন্ট্রামাসকুলার দিব। প্রেগন্যান্সিতে দেই না। যদি পেশেন্ট ওরালি টলারেট করতে পারে আমরা প্রেগন্যান্সিতে কিন্তু দেই না। পোস্টপার্টাম পিরিয়ডেও এটাও ইন্ডিকেশন না, আনলেস আদারওয়াইজ পেশেন্ট can't tolerate or can't absorb iron, ইমার্জেন্সি সার্জারি। এখানে অ্যান্সার হবে ওরাল আয়রন ইনটলারেন্স। সিভিয়ার ব্লিডিং এ আয়রন দিয়ে ইফেক্ট পেতে অনেক দেরি হবে। সিভিয়ার ব্লিডিং এ কি দেবো আমরা? ব্লিডিং হচ্ছে ব্লাড দিব, ব্লাড ফর ব্লাড। তাহলে এখানে অ্যান্সার হবে ওরাল আয়রন ইনটলারেন্স। এই প্রশ্নটা যখন পড়বে তখন সাথে পড়ে নিবে যে প্যারেন্টারাল আয়রন ফর্মুলেশন গুলি কি কি আছে, এটা ভাইভাতেও আসে, রিটেনেও আসে। তাহলে পেশেন্ট হু আর আনএবল টু টলারেট অর অ্যাবজর্ব ওরাল আয়রন, অথবা পেশেন্টের অ্যানিমিয়াটা এত বেশি যে ওরালি দিয়ে তুমি ওটাকে মেনটেন করতে, ওভারকাম করতে অনেক সময় লাগবে, তখন তুমি প্যারেন্টারালি দিবে। এক্সটেন্সিভ অ্যানিমিয়া, তখন দেখা যায় যে তুমি আয়রন দিলে ওটা অ্যাবজর্পশন হলো, কাজ করতে সময় লাগবে, ওই জন্য তুমি তখন প্যারেন্টারালি দেবে। আর কাদের দিব? যে পেশেন্টের রেনাল ডিজিজ আছে, তার ইরাইথ্রোপয়েটিন সিনথেসিস কমে গিয়েছে, তখন দিব। পোস্ট গ্যাস্ট্রেক্টমি পেশেন্টকে দিব। যাদের স্মল বাউল রিসেকশন, যেখান থেকে অ্যাবজর্পশন হয় পেশেন্টের আয়রন, ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকলে দিব। এবং পেশেন্টের যদি ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে, এইসব কন্ডিশনে আমি পেশেন্টকে ইন্টারমাসকুলার অথবা প্যারেন্টারাল আয়রন থেরাপি দিব। হেমাটোলজি থেকে কিন্তু এই আয়রন আর ভিটামিন বি12 এটা খুব ধরা হয়, ফলিক অ্যাসিড, এই 3টা। কি কি আছে প্যারেন্টারাল আয়রন প্রিপারেশন, এই 5টা পড়বে।
এই তিনটা পরীক্ষা বলতে পারলেও হবে। এই দুটো নিচের দুটো নতুন ফর্মুলেশন বের হয়েছে। আয়রন ডেক্সট্রান, আয়রন সুক্রোজ, সোডিয়াম ফেরিক গ্লুকোনেট কমপ্লেক্স। দেখো তিনটা, সোডিয়াম ফেরিক গ্লুকোনেট। আর কি নতুন দুইটা হলো ফেরিক কার্বক্সিম্যালটোজ এন্ড ফেরুমক্সিটল। ফেরুমক্সিটল, ফেরিক কার্বক্সিম্যালটোজ, এগুলি কি? সুক্রোজ, ডেক্সট্রান, ম্যালটোজ, এগুলি হলো গ্লুকোজের প্রিপারেশন, মানে কার্বোহাইড্রেট। এর সাথে আয়রন দেওয়া হয় যাতে অ্যাবজর্পশনে হয়। ইন্ট্রাভেনাসলি দিলে অ্যাবজর্পশনের কোনো দরকার নেই। ড্রাগ নট ইউজড ইন অ্যাকুট অ্যাজমা। অ্যাকুট অ্যাজমাতে আমি কি দিব? অবশ্যই সালবিউটামল দিব, কারণ সালবিউটামল সরাসরি বিটা 2 এর সাথে বাইন্ড করে ব্রঙ্কোডাইলেশন করবে। এটা একদম ডিরেক্ট ইফেক্ট, ডিরেক্ট ব্রঙ্কোডাইলেটর সালবিউটামল, এটা দিব। অ্যাকুট অ্যাজমাতে ধরো ওরালি দিব না, কিন্তু নেবুলাইজ বা ইনহেল রুটে দিব সালবিউটামল। ইপ্রাট্রপিয়াম, এটাও নেবুলাইজেশনের মাধ্যমে দিব। এটা কি? মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট, এটাও ডিরেক্ট ব্রঙ্কোডাইলেটর। মন্টিলুকাস দিব না, কারণ মন্টিলুকাস আমরা কেন দেই? প্রোফাইলেক্টিভ অফ অ্যাজমাতে দেই। এটা লিউকোট্রিন রিসেপ্টরকে বাইন্ড করে রাখে, মানে লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যার কারণে লিউকোট্রিনস গুলি ব্রঙ্কোকনস্ট্রিকশন করতে পারে না। এটা অ্যাকুট অ্যাজমাতে দিলে কোনো কাজ হবে না, কারণ এটা প্রোফাইলেক্সিস অফ অ্যাজমা। এটার ইফেক্টটা পেতে আমাদের অনেক সময় লাগবে। দেখবে পেশেন্ট যদি কোনো অ্যাকুট অ্যাজমার পেশেন্ট আসে ওয়ার্ডে, প্রথমে কি দেওয়া হয়? প্রপটপ করে অক্সিজেন দেওয়া হয়, নেবুলাইজেশন দেওয়া হয়, আর হাইড্রোকর্টিসনের একটা ইনজেকশন দেওয়া হয়। এই হাইড্রোকর্টিসনটা কেন দেওয়া হয়? আমরা কি পড়েছিলাম যে গ্লুকোকর্টিকয়েডের একটা পারমিসিভ ইফেক্ট আছে। ক্যাটেকোলামাইন, যে আমাদের যে ক্যাটেকোলামাইন আমাদের বডিতে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এগুলি কি করে? বিটা 2 এর সাথে বাইন্ড করে ব্রঙ্কোডাইলেশন করে। কিন্তু এই ব্রঙ্কোডাইলেশনের জন্য হাইড্রোকর্টিসনের প্রেজেন্সটা দরকার। এটাকে বলে পারমিসিভ ইফেক্ট। মানে ধরে নাও যে হাইড্রোকর্টিসন পারমিশন দিলে ক্যাটেকোলামাইন ব্রঙ্কোডাইলেশন করে। সো অ্যাকুট অ্যাজমাতে আমি হাইড্রোকর্টিসন এই কারণে দিব, ক্যাটেকোলামাইনের পারমিসিভ ইফেক্ট পাওয়ার জন্য। এটা ভাইভাতে খুব প্রিয় একটা প্রশ্ন স্যারদের, এটা ভালো করে পড়বেন। উম্মে হালিমা তন্নি, এত দেরিতে ক্লাসে ঢুকলে কেন? অনেকক্ষণ হয়ে গেছে। তাহলে ড্রাগ নট ইউজড ইন অ্যাকুট অ্যাজমা কি কি হবে? সালবিউটামল দিব, ইপ্রাট্রপিয়াম, হাইড্রোকর্টিসন দিব। তার মানে মন্টিলুকাস আর ক্রোমোলিন সোডিয়াম, এটাও কোনো অ্যাকুট ইফেক্ট নেই। তার মানে এখানে সালবিউটামল, ইপ্রাট্রপিয়াম আর হাইড্রোকর্টিসন, এই তিনটা ড্রাগ আমরা অ্যাকুট অ্যাজমাতে দেই। এখানে ট্রু স্টেম হবে, যেটা ইউজ হয় না, মন্টিলুকাস আর ক্রোমোলিন সোডিয়াম। ক্যাটামিন, ক্যাটামিন হলো একটা অ্যানেস্থেটিক্স এজেন্ট। ইট ইজ এ ফেনসাইক্লিডিন ডেরিভেটিভ, এটা ট্রু। আমরা জানি ক্যাটামিন কিভাবে কাজ করে। গ্লুটামেটের যে এনএমডিএ রিসেপ্টর আছে ওটাকে ব্লক করে দেয়। গ্লুটামেট হলো একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, তো ওটাকে যদি আমরা ব্লক করে দিই আমরা ইনহিবিটরি ইফেক্ট পাবো। ক্যাটামিন ব্লাড প্রেশার কমায় না, ব্লাড প্রেশারকে বাড়ায়, তার মানে এটা ফলস হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা ক্যাটামিন দিতে পারি, কারণ এটা কোনো রেসপিরেটরি ডিপ্রেশন করে না, তাই আমরা অ্যাজমাতে দিতে পারি। ফ্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্সকে এটা ডিপ্রেস করে না। মাঝে মাঝে ক্যাটামিন দিলে ল্যারিঞ্জিয়াল স্পাজম হয়, রিফ্লেক্সটা পুরোপুরি লস হয় না। কারণ এখানে ট্রু স্টেম হলো এ, বি আর ডি নাম্বার। আমরা পড়েছিলাম যে ক্যাটামিন ইজ partially water soluble and highly lipid soluble phencyclidine derivative, phencyclidine derivative, so এটা true। এটা একমাত্র ইন্টারভেনাস অ্যানেস্থেটিক্স যেটা কিনা অ্যানালজেসিয়া করে, প্রোফাউন্ড
অথবা সিগনিফিকেন্ট অ্যানালজেসিয়া করে। আর ইনহেলড অ্যানাস্থেটিক্স এর মধ্যে কোনটা অ্যানালজেসিক ইফেক্ট আছে কার? বলতে পারবে কেউ? ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক্স গুলির মধ্যে ক্যাটামিনের অ্যানালজেসিক ইফেক্ট আছে, আর ইনহেলড রুটে যেসব ব্যবহার করি আমরা নাইট্রাস অক্সাইড ওর অ্যানালজেসিক ইফেক্ট আছে। একটা পড়তে গেলে আরেকটা পড়বে, যাতে স্টেম চেঞ্জ করে দিলেও পারো। ক্যাটামিনের অ্যাডভান্টেজ কি কি? এটা প্রোফাউন্ড অ্যানালজেসিয়া করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, যার কারণে ব্লাড প্রেশারটা বাড়ে। এজন্য অনেক সময় হাইপারটেনশনের পেশেন্টদের আমরা ক্যাটামিন দিতে পারি না। ব্রঙ্কো ডাইলেশন করে, সো অ্যাজমার পেশেন্টকে আমরা দিতে পারবো, অ্যাজমা সিওপিডি তে দিতে পারবো। মিনিমাল রেসপিরেটরি ডিপ্রেশন, আর এটা অনেক রুটে দেওয়া যায়, ইন্টারভেনাস, ইন্টারমাসকুলার, ওরাল, রেকটাল, এপিডুরাল। তার মানে এই অ্যাডভান্টেজ অফ ক্যাটামিনটা খুব ভালো করে মনে রাখবে। এই প্রশ্নটা রিপিট হয়েছিল ক্যাটামিনের, এমসিকিউতে দেখবে ক্যাটামিন 2-3 জায়গায় এসেছে। তার মানে এটা অ্যানালজেসিয়া করে, ব্লাড প্রেশার বাড়ায়, ব্রঙ্কোডাইলেশন করে। ওরাল কন্ট্রাসেপটিভস আমরা ড্রাগ ইন্টারাকশন আর কি, ওরাল কন্ট্রাসেপটিভস আর নট গিভেন উইথ স্ট্রেপ্টোমাইসিন, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বিউটল, ফিনাইড্রান। এখানে এনজাইম ইনডিউসিং এজেন্ট কয়টা এখানে বলতে পারবে কেউ? ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম ইনডিউসার এখানে আছে রিফাম্পিসিন আর ফিনাইটয়েন। আমরা যদি একটা পেশেন্টকে ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেই, একটা রিপ্রোডাক্টিভ ফিমেলকে যে কিনা ওরাল কন্ট্রাসেপটিভ খাচ্ছে, ওকে তুমি রিফাম্পিসিন দিলে অবশ্যই কাউন্সিলিং করে দিতে হবে যে আপনি ওসিপি ছাড়াও আদার মেথড ব্যবহার করতে হবে। কারণ রিফাম্পিসিন কি করতে পারে? ওসিপির মেটাবলিজমটাকে বাড়িয়ে দিবে, যার কারণে আমরা থেরাপিউটিক ইফেক্ট কম পাবো। ফিনাইটয়েনও কিন্তু এনজাইম ইনডিউসার। সো এখানে ট্রু স্টেম হলো রিফাম্পিসিন আর ফিনাইটয়েন। অক্সিটোসিন, অক্সিটোসিন নিয়ে এমসিকিউতে বারবার প্রশ্ন আসে প্রায় প্রতি বছর। অক্সিটোসিন কি অ্যান্টিও পিটুইটারি থেকে সিক্রেশন হয়? এটা কি ট্রু? কি? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন আসে পোস্টেরিয়র পিটুইটারি থেকে, সো এটা ফলস। অ্যাক্ট অন মায়োপিথেলিয়াল সেলস অফ ব্রেস্ট, অক্সিটোসিন কি করে? মিল্ক ইজেকশনে হেল্প করে, মায়োপিথেলিয়াল সেলকে কন্ট্রাকশন করে, সো ইট ইজ ট্রু। কন্ট্রাকশন অফ ইউটেরাস ডিউরিং লেবার, স্টেমগুলি খুব সহজ, ট্রু। মে কজ রিটেনশন অফ ওয়াটার, হ্যাজ সিম্প্যাথোলাইটিক অ্যাক্টিভিটি। আমরা কি পড়েছিলাম যে হাই কনসেন্ট্রেশন অফ অক্সিটোসিন ভেসোপ্রেসিনকে অ্যাক্টিভেট করে, মানে এডিএইচ, অ্যান্টি ডাইউরেসিস, ডাইউরেসিস হতে দেয় না, তার মানে ওয়াটারটা রিটেনশন করে, ফ্লুইড রিটেনশন করে, যার কারণে ওয়াটার ইনটক্সিকেশন হয়। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। হাই কনসেন্ট্রেশনে অক্সিটোসিনটা ভেসোপ্রেসিনের সিক্রেশন বাড়ায়। আর আমরা কেন এটা সরাসরি আইভি দেই না? হাইপোটেনশন হয়, এজন্য কি করি আমরা ইন্ডাকশন অফ লেবারে এটা ড্রিপে দিয়ে রাখি একটা স্যালাইনের ভিতর। ড্রাগস হ্যাভিং টাইম ডিপেন্ডেন্ট কিলিং, আমরা এর আগের প্রশ্ন পড়েছিলাম কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং করে অ্যামিনোগ্লাইকোসাইড আর ফ্লুরোকুইনোন। টাইম ডিপেন্ডেন্ট কিলিং কে কে করে? বিটা ল্যাকটাম আর ভ্যানকোমাইসিন। আলসারেটিভ কোলাইটিস, আমরা জানি আলসারেটিভ কোলাইটিস হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে, ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস। এখানে কি কি স্টেম আছে দেখো। আগে আমরা একটু পড়ি। হাইড্রোকর্টিসন এনেমা, foam and suppositories
are used to minimize colonic tissue effect. তাহলে হাইড্রোকর্টিসন আমরা কিভাবে দিই? এনেমা দেই অথবা সাপোসিটারি দেই, যাতে সিস্টেমিক অ্যাবজর্পশন কম হয়ে টপিক্যাল ইফেক্ট করে, যেহেতু এটা একটা লোকাল এরিয়াতে হয়, যাতে সিস্টেমিক অ্যাবজর্পশন কম হয় আমরা হাইড্রোকর্টিসন এনেমা দিই। প্রশ্নে কি এসেছে দেখো, ইন্টারভেনাস হাইড্রোকর্টিসন ইজ অফ প্রুভেন ভ্যালু ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট কোলাইটিস। এটা ফলস হবে, অ্যাকিউট কোলাইটিসে আমরা ইন্টারভেনাস হাইড্রোকর্টিসন দেই না, আমরা প্রেডনিসোলন দিই। Prednisone or prednisolone are the most commonly used oral, দেখো orally দিই, oral glucocorticoid in IBD, inflammatory bowel disease. Active diseases commonly treated with active disease বলেছে কিন্তু। Initial oral dose of prednisolone or prednisone। আর স্টেমে কি এসেছিল যে প্রেডনিসোলনটা সাপোসিটারি দেওয়া হয়, তার মানে এই দুইটা স্টেমই ফলস হবে। সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা হয়, এটাও ফলস হবে। সিভিয়ার কোলাইটিসে কোডিন দেওয়া হয়, আর ফাইবার ইজ কন্ট্রাইন্ডিকেটেড, ইট ইজ ট্রু। কোডিনটা কেন দেওয়া হয়? আমরা জানি যে আইবিডি তে কি হয়, ডায়রিয়া হয়। ডায়রিয়া যদি খুব বেশি হয় তখন কোডিনটা দেওয়া হয়, কোডিন অথবা লোপেরামাইড। এগুলি হলো অপিওয়েড অ্যানালজেসিক যাদের অ্যান্টি মর্টিলিটি ইফেক্ট আছে। এটাও আগে এসেছিল। অ্যান্টিএমেটিক অ্যাকশন কিভাবে হয়? সিটিজেড এর স্টিমুলেশনটাকে কমায় অ্যান্টিএমেটিক গুলি, ট্রু। H1 অ্যাগোনিস্টিক, ফলস। আমরা H1 ব্লকার দিই, সেক্লিজিন, মেক্লিজিন, সাইক্লিজিন এগুলি দিই। ডাইফেনহাইড্রামেট। D1 অ্যান্টাগনিস্টিক, ডমপেরিডন দেই, হ্যাঁ এটা ট্রু। অলফ্যাক্টরি অ্যাপারেটাস স্টিমুলেটর, ফলস। 5-HT4 অ্যাগনিস্ট, এটাও ফলস। আমরা অনডেনসেট্রন দেই, যেটা কিনা 5-HT3 এর অ্যান্টাগনিস্ট। সেরোটোনিন কিন্তু ভমিটিং এর জন্য রেসপন্সিবল, তাই আমরা সেরোটোনিনের অ্যান্টাগনিস্ট দিব। এটা পারবে, এটা রিপিট হয়েছিল। হরমোনাল থেরাপি ইন ব্রেস্ট ক্যান্সার কি দেওয়া হয়? ট্যামক্সিফেন দেওয়া হয়। ট্যামক্সিফেন হলো সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। The new formula of WHO ORS differ from older formula of WHO ORS. নতুন ফর্মুলেশনে কি করা হয়েছে? সোডিয়াম আর গ্লুকোজের কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দেওয়া হয়েছে, যাতে অসমোলারিটিটা কমে যায়। তার মানে এটা ট্রু। পটাশিয়ামে কিছু করা হয়নি, এটা ফলস। ইট হ্যাজ নো বেসিক সল্ট, এটাও ট্রু। টোটাল অসমোলারিটি 245 মিলিমোল কমে, এটাও ট্রু। সোডিয়ামের কনসেন্ট্রেশন 75 মিলিমোল পার লিটার, এখানে শুধু এই স্টেমটা ফলস, বাকিগুলি ট্রু। দেখো অসমোলারিটি অফ নিউ ওআরএস, সোডিয়ামের কত? 75, এখানে কিন্তু তাই বলেছে 75। আর টোটাল অসমোলারিটি কমে কত? 245, এখানেও বলেছে যে 245 টোটাল অসমোলারিটি। দেখো আগেরটার সাথে, অরিজিনাল ওআরএস এর সাথে নতুন ওআরএস এর কি পার্থক্য? আগে ছিল গ্লুকোজ 20, এখন গ্লুকোজ করা হয়েছে 13.5। এই কম্বিনেশনটা কিন্তু মনে রাখতে হবে, এটা তো তোমরা কমিউনিটি মেডিসিনে অনেকবার পড়েছো। সোডিয়াম ক্লোরাইড ছিল 3.5, এখন করা হয়েছে 2.6। বাকি যে ট্রাইসোডিয়াম সাইট্রেট আর পটাশিয়াম ক্লোরাইড ওগুলি একই পরিমাণে আছে, 2.9, 1.5।
আর এগুলি কোনোটাই বেসিক সলভ না। কেন এরকম ফর্মুলেশন করা হয়েছে? যাতে অসমোলারিটিটা কমে। অসমোলারিটি কমলে কি কি আমরা অ্যাডভান্টেজ পাই? স্টুলের আউটপুট কমে, ভমিটিংটা কমবে। আমরা জানি যে অসমোটিক ডায়রিয়া একটা টার্ম আমরা পড়েছি, অসমোলারিটি বাড়লে কি হয়? ডায়রিয়া হয়। আমরা যদি ডায়রিয়ার মধ্যে আবার অসমোলারিটি বেশি এমন একটা সলিউশন দিই, কি হবে? স্টুল আউটপুট বেড়ে যাবে। এই জন্য পরে কি করা হয়, এটাকে মডিফাই করে অসমোলারিটিটা কমানো হয়। স্টুল আউটপুট কমবে, ভমিটিং করবে, দ্য নিড ফর ইন্টারভেনাস থেরাপি কমে যাবে। অ্যাডভান্টেজেস অফ লো অসমোলারিটি ওআরএস কি কি? আইভি থেরাপি দেওয়ার চান্স কমে যাবে 33%, স্টুল আউটপুট কমে যাবে, ভমিটিং কমে যাবে। ফলোইং বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ক্যান সেফলি ইউজ, এটাও আগে এসেছিল যে একটা পেশেন্টের যদি পেনিসিলিনে অ্যালার্জি থাকে আমরা তাকে ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন দিব না, কারণ পেনিসিলিন আর সেফালোস্পোরিনের ক্রস অ্যালার্জির একটা চান্স থাকে। যেসব পেশেন্টের পেনিসিলিনে অ্যালার্জি হাইপার সেন্সিটিভিটি হয় তাদের সেফালোস্পোরিনেও হতে পারে। ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন আমরা একেবারে। কারো বুঝতে অসুবিধা হয়েছে? কোনো প্রশ্ন আছে? তোমরা একটু প্রতিদিন একটা হলে এমসিকিউ সলভ করো, দেখো যে এই 20টা সলভ করলে তোমরা অনেকখানি রিভিশন হয়ে যাবে। আর ভালোভাবে পড়া শুরু করো, যেহেতু ফাইনাল প্রফের ডেট দিয়েছে, তোমাদের পরীক্ষার ডেটও দিয়ে দিতে পারে নভেম্বরে। কোনো চ্যাপ্টার যদি তোমাদের রিভিশনের দরকার হয়, যে একটা রিভিউ ক্লাস হলে ভালো হয়, সেটা তোমরা মনিটরকে জানাবে, মনিটরকে বলবে আমাকে ফোনে জানিয়ে দিতে, আমি রিভিশন ক্লাস নিব। আমি এমসিকিউ গুলি সলভ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে নভেম্বর 2017টা সলভ করব। তারপর আমরা আবার এসএকিউ গুলি দেখবো যে এসএকিউ তে কি কি আসে। তোমরা নভেম্বর 2017টা নিজেরা সলভ করার চেষ্টা করবে, তাহলে পড়া ধরতে সুবিধা হবে। আর তোমার বন্ধুদেরকে বলবে ক্লাসে অ্যাটেন্ড করতে।